আপনি জানেন তথ্য শক্তির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা, তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিয়া পারভিন সাথী। শুরুতেই জেনে নিই প্রধান শিরোনাম। ৪৩ দিন পর অবসান যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচল অবস্থা। কংগ্রেসে পাশের পর ব্যয় বিল অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজায় নতুন করে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির পরও পানিবাহিত রোগ ও স্বাস্থ্য সংকটে বিপর্যস্ত গাজাবাসী। এবং সুনুং দিবসে থেমে গেল দক্ষিণ কোরিয়া, ভবিষ্যতের লড়াইয়ে ৫ লক্ষাধিক শিক্ষার্থী বসেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায়। আলোচিত যৌন অপরাধী অ্যাপস্টেইনে নির্যাতনের শিকার মেয়েদের সম্পর্কে জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাটদের প্রকাশ করা নতুন ইমেইলে বেরিয়ে এসেছে এসব তথ্য। ২০১১ সালে এপ্রিলে অ্যাপস্টেইন তার এক সহযোগী ম্যাক্স ওয়েকে লেখা এক ইমেইলে ট্রাম্পের কথা উল্লেখ করেন। সেই ইমেইলে অ্যাপস্টেইন তার বাড়িতে যৌন পাচারের শিকারের এক ভুক্তভোগীর সঙ্গে ট্রাম্পের ঘন্টার পর ঘন্টা কাটানোর কথা লিখেছিলেন। এমনকি ট্রাম্পকে কুকুর বলেও মন্তব্য করেছিলেন তিনি। মাইকেল উলফের সঙ্গেও ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচার নিয়ে ইমেইলে কথা হয়েছিল অ্যাপস্টেইনের। ২০১৯ সালের জানুয়ারিতে উলফকে লেখা ইমেইলে অ্যাপস্টেইন অভিযোগ করে বলেছিলেন ট্রাম্প কম বয়সী মেয়েদের সম্পর্কে জানতেন, যে মেয়েদেরকে যৌন পাচারের শিকার বানানোর জন্য অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আছে। দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায্য বলে সমালোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির কার্যকর হওয়ার ১ মাস পর গতকাল বুধবার ট্রাম্পে চিঠি পাঠান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বের কথা উল্লেখ করেন। চিঠিতে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে। গাজার উত্তর ও দক্ষিণে নতুন করে বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে এক সিনিয়র হামাস কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেইত লাহিয়া গাজা শহরের পূর্বাংশ দক্ষিণের খান ইউনিসে হামলা চালানো হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার যুদ্ধবিরতিকে ভঙ্গুর ও বারবার লঙ্ঘিত বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি অস্ত্র ভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে প্রথম ধাপ পূরণ হয়েছে জানিয়ে হামাসের শীর্ষ নেতা ওলামা হামদান বলেন, গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি আরও বলেন, নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণায় এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। যুদ্ধ থেমেছে, কিন্তু বেঁচে থাকার লড়াই এখনো শেষ হয়নি গাজাবাসীর। ধ্বংসস্তূপে শহরে দূষিত পানি ও আবর্জনা পাহাড়ে ঘিরে নতুন বিপর্যয়, প্রাণঘাতী স্বাস্থ্য ঝুঁকি। প্রতিদিনই বাড়ছে পানিবাহিত রোগের শিকার মানুষের সংখ্যা। হাসপাতালে নেই পর্যাপ্ত ওষুধ, নেই চিকিৎসার সরঞ্জাম, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। যুদ্ধ পরবর্তী গাজায় এখন বেঁচে থাকাটাই আরেক যুদ্ধ। এ দৃশ্য গাজার খান ইউনিসের। রাস্তা জুড়ে জমে আছে পচা বর্জ্য, নোংরা পানি। পাশেই খেলা করছে শিশুরা। নিঃশ্বাস নেয়াই কষ্ট হয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। সকালে ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে আবর্জনার স্তূপ, মাছি দুর্গন্ধে ভরে যায় চারপাশ। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে জ্বর, ডায়রিয়া আর চর্মরোগে। যুদ্ধের শুরু থেকে বন্ধ হয়ে যায় বর্জ্য সংগ্রহের কাজ। এখন অস্থায়ী বিরতির পরও বিশাল ধ্বংসস্তূপ আর সীমিত যন্ত্রপাতির কারণে থমকে আছে বর্জ্য অপসারণ। গাজায় বর্জ্যের পরিমাণ বিপুল। অবিলম্বে যন্ত্রপাতি ও সরঞ্জাম দরকার, যাতে আমরা পরিষ্কার কার্যক্রম শুরু করতে পারি। ময়লা আবর্জনায় বিষাক্ত হয়ে উঠছে গাজার পানীয়, মাটি হয়ে উঠছে বিষাক্ত, আর পানি মৃত্যুর উৎস। এখন বৃষ্টির পানি সংগ্রহের পুকুরগুলো সুয়ারেজে ভরে গেছে। এই দূষিত পানি ভূগর্ভস্থ পানিকেও দূষিত করছে। চিকিৎসকরা বলছেন, নোংরা পরিবেশে রোগ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে।
انتشرت الأمراض الجلدية بكثرة মানুষের বসবাসের জায়গার পাশেই ময়লা আবর্জনার স্তূপ। পানির উৎসগুলো সব নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির অভাবে রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে। في اللي هي مكبات الزبالة পরিষ্কার পানি আর স্বাস্থ্যকর পরিবেশ এখন গাজার মানুষের কাছে এক বিলাসিতা। ধ্বংসযজ্ঞের মাঝে মানবিক সংকট আরও গভীর করছে এই নীরব বিপর্যয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন অন্তত 42 জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রে 6 দিন ভেসে থাকার পর ওই ডুবে যাওয়া ওই নৌকার মাত্র 7 অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবীয় কর্তৃপক্ষ বলেছে 49 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে নৌকাটি লিবিয়া উপকূলের আলবুরি তেল ক্ষেত্রের কাছে ডুবে যায়। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়াকেই তাদের প্রস্থান পয়েন্ট হিসেবে বেছে নেন। প্রায়ই ঘটছে লিবিয়া কিংবা তিউনিসিয়া উপকূল থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যাত্রা করা নৌকা ডুবে যাওয়ার ঘটনা। 25 মিনিটের জন্য পজ বাটন চাপলো দক্ষিণ কোরিয়া। দেশ জুড়ে নেমে আসে নীরবতা। বিমান আকাশে ঘুরলেও নামেনি, বাজানো হয়নি গাড়ির হর্ন। স্থগিত ছিল সেনাবাহিনীর মহড়াও। পরিবর্তন আনা হয় অফিস সূচিতে, কিন্তু কেন? দক্ষিণ কোরিয়ার প্রতিটি কোনায় আজ বিরল নীরবতা। রাজধানীর ব্যস্ততম রাস্তা, গাড়ির হর্ন, এমনকি নির্মাণ ক্ষেত্রেও সবকিছু থেমে গেছে। কারণ একটাই, আজ সুনং দিবস। দেশ জুড়ে 5 লক্ষাধিক শিক্ষার্থী বসেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায়। সুনং বা সিউনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চূড়ান্ত দরজা। এই পরীক্ষাই ঠিক করে দেয় তাদের ভবিষ্যতের দিক নির্দেশ। 5 লক্ষাধিক শিক্ষার্থীর জন্য আজকের দিন শুধু পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্ন, আশা এবং ভবিষ্যতের এক বড় মোড়। দক্ষিণ কোরিয়ার পুরো দেশ আজ তাদের পাশে দাঁড়িয়েছে। সরকার এবং প্রতিষ্ঠানগুলো পুরো দেশ জুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেনাবাহিনী তাদের মহড়া স্থগিত করেছে। বিমানবন্দর ও ট্রাফিক কন্ট্রোল অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, যাতে করে পরীক্ষার্থীরা স্পষ্টভাবে প্রতিটি ইংরেজি শব্দ শুনতে পারে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য বাড়ানো হয় বাস ও সাবওয়ে সার্ভিস। পরিবর্তন আনা হয় অফিসের সময়সূচিতে। পুলিশ লেট হওয়া শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেন মোটরসাইকেলে করে। এই দিনটা শুধু পরীক্ষা নয়, একটা জাতির ভালোবাসা আর স্বপ্নের প্রতীক। অভিভাবক, শিক্ষক, ট্যাক্সি চালক, পাইলট সবাই একসাথে চেষ্টা করেন ভবিষ্যৎ প্রজন্মকে এক ধাপ এগিয়ে নিতে। 25 মিনিট নিঃশব্দ কিন্তু গভীর এক দৃষ্টিকোণ, যা শেখায় কিভাবে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তার যুবাদের উপর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।